আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। গতকাল আমরা একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। মেজর ডালিম ইস্যু প্লাস বাংলাদেশের একজন তরুণ বক্তা মিজানুর রহমান আল আজহারী হুজুর। হুজুর আপনি কার? আপনি কি জামাতের নাকি আপনি জনগণের? জামাতের আর জনগণের মধ্যে পার্থক্য আছে। আপনি কি শুধুমাত্র ইসলামিক বক্তা নাকি বক্তার আড়ালে জামাতের ইনফ্লুয়েন্সার? এরকম নানান প্রশ্ন যখন মাঠে বসে এসেছে, বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে। ইটস এ মেসেজ, ক্লিয়ার মেসেজ আজহারী হুজুরের জন্য যে আপনি যদি আপনাকে কোনো দলের সাথে কানেক্টেড করেন তাহলে আপনাকে আগামী দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের সময় যা হয়েছে ঠিক তাই হয়তো আবারও আপনার জন্য আসতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ প্রতিক্রিয়াগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, তার এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। 50 বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষের রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য নাকি রেডি হয়ে আছে, এমন বক্তব্য দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী। যশোরের 3 দিনব্যাপী একটা মাহফিল প্রোগ্রামে শেষ রক্ষা হলো না মিজানুর রহমান আজহারীর। এক কেমন বিস্ফোরক বার্তা দিলেন বিএনপির একজন নেতাকর্মী। ভিডিওর শুরুতেই যে কয়েকটি ভিডিওর অংশবিশেষ দেখলেন, মূলত সেই ভিডিও নিয়েই আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রিয় দর্শক, আপনাদের সময় নষ্ট করব না, চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। হ্যাঁ, বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন, আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন। কেন তারেক রহমানকে আপনি নেতা মানেন না? এটা না থাকলে তারে জিজ্ঞেস করেন যে ওনার নীতি নৈতিকতা আছে কিনা। আপনি তার দল করেন না কার দল করেন? আপনি তার দল করলে তারা জিজ্ঞেস করেন। তাহলে তাই আপনি কি নীতির কথা বললে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা? হ্যাঁ, তো কি বলছি আপনি ভালো করে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, তা আপনি জিজ্ঞেস করবেন তাকে, আপনি তো আর আমারে চুপ করাইতে পারেন না, তাই না? কারে জিজ্ঞেস করবেন? আপনি দল করবেন তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানের দল করেন না? আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন? আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লাপাল্লা করবেন, আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন, আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। তা আপনি আমার জিজ্ঞেস করেন কেন? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আমার সাহস কে দিয়েছে সেটা আমি জানি, আপনাকে তো জিজ্ঞেস করি না। আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন, না করলে আপনার মতো আপনি চলেন। হ্যাঁ, তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে, সেটা আপনার দুর্বলতা। আপনি তার পশমের যোগ্যতা না, এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই। আমি 24 ঘন্টা আমি এটা করবো, আমার মতো করে আমি চলবো। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপি কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন আপনি? তাহলে যদি থেকে থাকেন আপনি, তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন? আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আপনার সমস্যা কি? আমি ঢাকা শহরেই থাকি রবি মিয়া। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন? 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারীর জন্য আমি কথা বলতে পারবো না। আপনি এমন কি হয়ে গেছেন?
আপনি কি তারেক রহমান আপনাকে বলছে? তারেক রহমান কি আওয়ামী লীগ করতে বলছে আপনাকে? তারেক রহমান নিয়ে এর কি প্রশ্ন? তাহলে আপনি বললেন কেন? আমি তো তারেক রহমানের বিএনপি করি, আপনি বলেন আমি বিএনপি করি না। তারেক রহমান তো তুই তারেক রহমানের বিএনপি করলে তোর পদ কি পদবি কি দে? আমার পদবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন, লন্ডন যান, গিয়ে দেখা করে আসেন। কি জিজ্ঞাসা করব? তারে জিজ্ঞাসা করার দরকার আছে নি? অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে। তুই দড়ি ছিড়া পাগল কোন কি কথা কোনটা? বিএনপি করবেন আপনার মতো, আপনি বিএনপি করবেন, আরেকজন কর্মীকে জিজ্ঞেস করবেন না? কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই, কথা বুঝছেন? আরে বেটা তোর কাছে জানা লাগবে না বেটা। তা আপনি আপনার মতো রাজনীতি করেন, আপনার মতো আপনি রাজনীতি করেন, আপনাকে জনগণ অ্যাকসেপ্ট করবে। রাখবো না তো, আপনি তো আমাকে ফোন দিয়েছেন, আমি তো আপনাকে দিই না, আপনি তো ফোন দিয়েছিলেন। আমি দিছি না কে দিছে? এত জরুরি তো দরকার ছিল না, আমাকে আপনি ফোন দিলেন কেন? না কষ্ট ওঠে না, আমি কি লিখে ফোন দিব বেটা তোরে? তাহলে ফোন দিয়ে আমাকে যা তা বলতেছিলেন কেন? এই বেটা হামিদ ভাই গ্রুপে আমারে কল করছে, আমি গেছি সেখানে তোমারে কল করছে, তুমিও আইছো। আমি তো আপনার রেসপেক্ট করে আপনার ফোন রিসিভ করছি। গতকাল আমরা একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে, আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সরকারে যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে। এবং উদাহরণ হিসেবে বলা হয় কিংস পার্টি নাকি একসময় বিএনপিও ছিল। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না, শুধুমাত্র বাকশাল ছিল, একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা ছিল। উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নতুন করে পুনর্জন্ম দিয়েছেন, রাজনীতি করার অধিকার দিয়েছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। কোন এক ছাত্র নেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী, সুবিধাভোগী, বঞ্চিত লীগ এইরকম একটা শব্দ ব্যবহার করেছেন। আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে, এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে। আপনারা এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না। আমরা বরঞ্চ জানতে পেরেছি 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে, যারা বিভিন্ন সরকারি দপ্তরে তারা অর্থের বিনিময়ে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে, বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে। এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না। আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি। 5ই আগস্ট খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও হাসিনার যারা দোসররা রয়েছে, যারা তার গুম খুনের সহযোগী ছিল, তারা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে তারা এখন বহাল তবিয়তে রয়েছে এবং তারা ষড়যন্ত্র করে চলেছে। এখনো বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদেরকে প্রয়োজনে আরেকবার রাজপথে নামতে হবে। আমরা কারো দয়া ভিক্ষা নিয়ে আমরা এখানে রাজনীতি করি নাই, কেউ এসে আমাদের আন্দোলন করে দিয়ে যাবে সেজন্য আমরা রাজনীতি করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমাদের নিজ শক্তিতে আমরা আন্দোলন করে চলেছি এবং আমাদেরকে কেউ সেখান থেকে, আমাদের অবস্থান থেকে কেউ সরাতে পারে নাই। আমরা দেশ ছেড়েও পালিয়ে যাই নাই, এখানেই ছিলাম, এই দেশের মাটিতে ছিলাম, আপনাদের মাঝে ছিলাম এবং আপনাদের মাঝে আজীবন থাকবো ইনশাল্লাহ। এই দেশের মাটিতে মৃত্যুবরণ হবে আমাদের এবং আপনাদের শেষ পর্যন্ত আপনাদের সেবা এবং দেশের জন্য আমরা কাজ করে যাব। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, তার এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। আজহারীকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দুদু, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না ভাই রে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবদালিশ লেগে রাজনীতি করেন। গত 3 জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।
মাহফিলে তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত 15 বছরে উন্নয়নের নামে প্রায় 3.25 লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাইছে। এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে। বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। ভক্তরা বলছেন, স্পেসিফিক কোনো দল নয়, বরং বাস্তবতাই তুলে ধরেছেন আজহারী। যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়। একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না। আর রাজনৈতিক নেতাদের অভিমত, একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আজহারীকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যদি রাজনীতি করতে চান স্বনামে করেন, প্রয়োজনে জামাতে যোগ দেন। ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে, কারো ঘাড়ে পা দিয়ে নয়। আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি। যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন, তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন? আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি। আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরো বলেন, আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে। যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন, তারা শয়তানের শয়তান। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতির কাজ জন্মে না। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা সেই জানে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মার্কেটে দুইটা ইস্যু খুবই ভাইরাল এবং দুইজন ব্যক্তি খুবই আলোচিত হয়ে আছেন, সমালোচিত হচ্ছেন বিভিন্ন কারণে। মেজর ডালিম ইস্যু প্লাস বাংলাদেশের একজন তরুণ বক্তা মিজানুর রহমান আল আজহারি হুজুর। হুজুর আপনি কার? আপনি কি জামাতের নাকি আপনি জনগণের? জামাতের আর জনগণের মধ্যে পার্থক্য আছে। আপনি কি শুধুমাত্র ইসলামিক বক্তা নাকি বক্তার আড়ালে জামাতের ইনফ্লুয়েন্সার? এরকম নানান প্রশ্ন যখন মাঠে বসে এসেছে, বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে। ইটস এ মেসেজ, ক্লিয়ার মেসেজ আজহারি হুজুরের জন্য যে আপনি যদি আপনাকে কোনো দলের সাথে কানেক্টেড করেন, তাহলে আপনাকে আগামী দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের সময় যা হয়েছে ঠিক তাই হয়তো আবারও আপনার জন্য আসতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ প্রতিক্রিয়াগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ কেন আজহারীর অপছন্দ করতো? ইসলামের কথা, কোরআনের কথা বলতে এই কারণে জীবনেও না। আওয়ামী লীগ আজহারীর অপছন্দ করতো কারণ আজহারী এই রাজনীতির মাঝে এরকম অনেক বক্তব্য দিতেন যেগুলো সরাসরি আওয়ামী লীগের গায়ে পড়তো, নাম নিতেন না। তিনি একসময় মুজিবুর রহমানকে নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে অনেক পজিটিভ বক্তব্য দিচ্ছেন, কিন্তু যখনই এমন কিছু বক্তব্য দিচ্ছে যেটা আওয়ামী লীগের গায়ে লাগে, তখনই কিন্তু আওয়ামী লীগ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন ক্ষমতা না থাকলেও বিএনপি কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হয়েছে। সর্বশেষ এই তালিকায় নাম লিখেছে বিএনপির তরুণ উদীয়মান ব্লুটুথ নেতা ইশরাক, সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক, ইতিমধ্যেই রাজনীতিতে যথেষ্ট পপুলার একজন ক্যারেক্টার। তো তিনি আবার আজহারী হুজুরকে নিয়ে বলছেন, গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম, নাম নেন নাই টেকনিক্যালি, যাই হোক, তিনি বলছেন যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ এবং জনগণের ক্ষতি হবে। আমরা 16 বছর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে, সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে। আমার হাজার ভাইরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। আমাদের মতো এত নির্যাতন অন্য কোনো দল সহ্য করে নাই। অতএব কেউ বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা, এজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে। কোথায় গিয়ে হাত দিছে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, যেতেও পারবেন না। তার মানে জামাতকে মেনশন করে এখানে কথাগুলো হয়তো সামনে আসছে। ইভেন কিংস পার্টির ইস্যুটাতে বরাবরই বাংলাদেশের প্রথম কিংস পার্টি হিসেবে বিএনপিকে দাবি করা হয়। এটা আমি বিভিন্ন রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন তাদের মুখেই শুনেছি। তো এখন বলা হচ্ছে যে কিংস পার্টির বিষয়টি সামনে এনে ইশরাক বলছেন যে একটি কিংস পার্টি তৈরির চেষ্টা করছেন। সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতার আসার চক্রান্ত করছেন, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করছেন। এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভই হবে। এ সকল কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না। তো এখানে তিনি আপনার আরও দীর্ঘ যে বক্তব্য দিয়েছে,
এখানে নানান ধরনের বক্তব্য আছে। যাই হোক, আজারি হুজুর শুধু বলছিল যে স্বাধীনতার পর থেকে দেশ শুধু শাসকের হাত বদলি হয়েছে, আমরা কিছুই পাইনি। একদল খেয়েছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না, আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এখন আজারি হুজুর এখন পর্যন্ত তার এই ইস্যুটা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই, আর যদি দিয়ে থাকেন আমি যখন নিউজটা রেকর্ড করছি পাইনি। হুজুর একটু ক্লিয়ার করা আছে, যদি বিএনপিকে মেনশন করছে, যদি তিনি কারো নাম নেন নাই, কিন্তু বিএনপি মনে করছে ভাই এটা আজারি হুজুর আমাদেরকে বলছে। আওয়ামী লীগ এরকম মনে করছিল, কইরা আজারিটা দেশ থেকে লম্বা একটা সময় বাহির করে রাখছিল। তো আমি অ্যাজ ইউজুয়াল বরাবরই বলি, কিছু কিছু প্রফেশনের রাজনৈতিক কানেক্টিভিটি আসলে অসম্মান যোগায়। খেলা, সঙ্গীত শিল্পী, বিনোদন জগৎ, তারপর হচ্ছে বিশেষ করে ইসলামিক বক্তারা। আওয়ামী লীগের আমলে যতগুলা ইসলামিক বক্তা জেল খেটেছে, প্রত্যেকেই রাজনীতির মাঠে তারা ওয়াজের মাঠে রাজনৈতিক আলোচনা করছেন, প্রকাশ্যে করছেন। তো আপনার হাতে ক্ষমতা আছে, ক্ষমতার আপনি প্রয়োগ করে বসছেন, এটাই ছিল বাস্তবতা। এখন এই মুহূর্তে বিএনপি নিয়ে 10টা সমালোচনা বাংলাদেশের কোনো হুজুর কইরা দেখুক, ওই হুজুরে এতদিনে যে মাদানী বা আরও বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে নিয়ে যে ভালোবাসার কথা আপনারা বলছেন বা তাদেরকে ভালোবাসা দিছে, জামাতের 71 সালের ভূমিকা নিয়ে কথা বলে দেখুক, যে ভালোবাসা এতদিন দিচ্ছে সবাই হুজুরদেরকে তক্তা বানাই ফেলবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই কারণে বলি, আমরাও বলি, রাজনীতির মাঠে আপনি রাজনীতির বক্তব্য দেন, ওয়াজের মাঠে দিনের জন্য যে বক্তব্য আছে কোনো দলকে মেনশন না করে আপনারা বক্তব্য দেন, সেটাতে আপনাদের কল্যাণ। আমি আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতে এটাই বলবো। প্রায় 50 বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক এই সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষের রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এ সময় মেজর ডালিম আরো বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে যায়, ছিল না কেউ তখন নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান। এভাবেই মহান মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন মেজর ডালিম। এ সময় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর ডালিম বাংলাদেশ 75-এর 15ই আগস্ট, মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, মেজর জিয়াউর রহমান সহ বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন। মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয়, বরং 3 লক্ষ। মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরো অনেক কম। কারণ ডালিম সাহেব বলেছেন, উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। যখন সেনা বিপ্লব হয়, অর্থাৎ সেই অভ্যুত্থানে বিপ্লবীদের পক্ষে ছিলেন মেজর জিয়াউর রহমান। কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। জহির আয়ান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটি মিথ্যা প্রচারণা। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। কথার কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবের। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। ইতিহাসে কয়েকভাবে তিনি আখ্যায়িত, তবে তিনি মেজর ডালিম নামে বেশি পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালের 6 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মেজর ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, সব ভাইরাল নিউজ খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।